এবার তোমরা 163 পেজের ওকে গ্রুপ ডি এর কোশ্চেনগুলো দেখো। কোশ্চেন ব্যাংক ভলিউম 1 ক্লাস 10 163 পেজ। 1 নম্বর কোশ্চেন, গ্যাসের অণুর গতির ক্ষেত্রে মুক্ত পথ কাকে বলে? দেখো, যখন গ্যাস অণুগুলো হ্যাঁ কোনো পাত্রের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, তখন এই অণুগুলো চারিদিকে ছোটাছুটি করে। আর এই ছোটাছুটি করার সময় কিন্তু এরা একে অপরের সঙ্গে হ্যাঁ ধাক্কা লাগে। তো যখন ধাক্কা লাগে তখন এই দুটো ধাক্কার মাঝে ওরা যে সরলরৈখিক পথ অতিক্রম করে তাকেই বলা হয় মুক্ত পথ। তাহলে কি বললাম? দুটো ধাক্কার মাঝে গ্যাস অণুগুলো যে সরলরৈখিক পথ অতিক্রম করে সেটাই হচ্ছে মুক্ত পথ। এইখানে একটা ধাক্কা লাগলো, আবার এইখানে গিয়ে একটা ধাক্কা লাগলো, আবার এইখানে গিয়ে একটা ধাক্কা লাগলো। তো এই যে দুটো ধাক্কার মাঝের পথটা, এই যে পথটা, এটাই হচ্ছে মুক্ত পথ। পরের প্রশ্ন দেখি। বলছে, পরের একটা অঙ্ক আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এই 27 ডিগ্রি লেখাটা দেখলেই না আমার মন আনন্দে ভরে যায়। কেন বলো তো? তোমরা বুঝতে পারবে যখন ক্লাস 10-এর শেষের দিকে যাবে। কারণ 27 প্লাস 273 মানে 300, একটা খুব ভালো ফিগার চলে আসে। ঠিক আছে, তাহলে টি টি বলে দিয়েছে 27 প্লাস 273 ইকুয়াল টু 300 কেলভিন। তাহলে কাটাকাটি হবার চান্স থাকছে। 760 mmHg চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 1000 সিসি। কত তাপমাত্রায় এত এইচজি চাপে ওই গ্যাসের আয়তন 1520 সিসি হবে? মানে এটা আমরা বুঝতে পারছি, ওই চাপে মানে 750 এইচজি চাপে একটা জিনিস এখানে কিন্তু সব চেঞ্জ করে দিয়েছে। কি কি বলতো? T1 এত, P1 কত? 750 mmHg। বেশ, V1 কত? 1000 সিসি। খুব ভালো কথা। আর কি কি দিয়েছে? আর বলে দিয়েছে P2 কত? 750। ও, এইটা 760 ছিল, এটা ছিল 760, আর এইটা 750 mmHg। খুব ভালো। ঠিক আছে, ডেটাগুলো তো খুব ভালো ডেটা দিয়েছে গো, শেষে কাটাকাটির প্রবলেম হবে। আর V2 বলে দিয়েছে 1520 সিসি। এবার বের করতে বলেছে T2, কত তাপমাত্রায় এই চাপে আয়তন V2 হবে। তার মানে T2 বের করতে দিয়েছে, কত তাপমাত্রা মানে। যখনই তিনটেই চেঞ্জ করে দেবে, তোমরা জানো যে P1 V1 বাই T1 ইকুয়াল টু আমি বসাতে পারি P2 V2 বাই T2। তাই বসিয়ে দাও। P1 কত? 760, V1 1000, T1 300, P2 750, V2 1520, T2 জানি না। বেশ, 1 2 1 2, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটলো, এই একটা জিরো, এই একটা জিরো কাটলো। বেশ, আর কাটাকাটির কোনো সিন আমি দেখছি না। 76 2 কত? 140, 52 কেটে যাবে। 76 2 152, এখানে একটা কাটছে। তাহলে T2 সমান তুমি পেয়ে গেলে 75 ইন্টু 2 ইন্টু 3, মানে 75 ইন্টু 6। দেখো, 75 2 হচ্ছে 150, ঠিক আছে? তাহলে 150 300 আর 2 মানে 450 নাকি? তাহলে 450 কেলভিন। ব্যাস, ঠিক আছে। তো কিভাবে করলাম ভালো করে দেখে নিলে, ভুলবে না। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা আরো দেখবে, ঠিক আছে? তারপরে নেক্সট কোয়েশ্চেন বলছে, বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলো কি কি? লিখে নেবে, তোমরা কথাই লিখবে, ঠিক আছে? ভর এবং উষ্ণতা। আবার একটা অঙ্ক আছে, এটা আমি তাহলে ইরেজ করে দিলাম। এই অঙ্কটা বলছে কি বলছে দেখা যাক। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.8 ATM চাপে কোনো আদর্শ গ্যাসের ঘনত্ব বলে দিয়েছে, গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। বাহ, খুব ভালো কথা, ঘনত্ব বলেছে। দেখো, আমরা এইটুকু জানি পিভি সমান NRT, আর 1 মোলের জন্য শুধু পিভি সমান RT করে দেবো। সমস্যাটা হচ্ছে আমাকে ঘনত্ব বলা আছে, আয়তন কিন্তু বলা নেই। আরেকটা কথা,
যে এমটা আমি পাবো কোথা, এটাও একটা প্রশ্ন। ঠিক, দেখো ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঠিক, তাহলে আমি আয়তন সমান ভর বাই ঘনত্ব বসাবো, ভর বাই ঘনত্ব আরটি। তাহলে এম ইকুয়াল টু ডিআরটি বাই পি। ঠিক আছে, বেশ, এবার আমি ভ্যালুগুলো বসাচ্ছি। ডি ঘনত্ব কত বলে দিয়েছে, 0.027। ঠিক আছে, তোমাদের কাছে বই আছে আশা করি, সেটা তোমরা দেখতে পারো। 0.027 ইন্টু 0.082 ইন্টু টেম্পারেচার তো 27 ডিগ্রি, মানে হচ্ছে গিয়ে 300 কেলভিন, আর পি মনে হয় ছিল 1.8 ATM। এই অঙ্কগুলো করার সময় না দুটো জায়গায় নজর রাখবে। একটা হচ্ছে এইটা কিসে দিয়েছে, এটিএম এ, আর এইটা কিসে আছে, এটিএম এ, তাহলে ঠিক আছে, নইলে অন্য একক নিতে হতো। আর এর কিন্তু বিভিন্ন এককে বিভিন্ন মান আছে, বুঝতে পেরেছো তো, নইলে চাপ হয়ে যেত এটা। ওকে, দেখো বেশ, এইটা তুমি যদি ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, তো অ্যান্সার আমি বলে দিচ্ছি কত আসবে, 0.369 গ্রাম পার মোল আণবিক ভর। ঠিক আছে, তাহলে ওই অ্যাপ্রক্স তুমি ধরতে পারো 0.37 গ্রাম পার মোল। আশা করি ক্লিয়ার। ওকে, বেশ, এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। ওকে, আচ্ছা, এক জায়গায় তো ভুল হয়েছে, কোয়েশ্চেনটা উত্তর মিলবে না। দেখো এইটা না গ্রাম পার এমএল ছিল, আর এখানে কি লিটার আছে, লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে এভাবে করা যাবে না। এই গ্রাম পার এমএলটাকে কি করতে হবে, গ্রাম পার লিটার করতে হবে। 0.027 গ্রাম পার এমএল, এমএল কে লিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে যেহেতু এমএলটা নিচেই আছে, তাহলে 1000 দিয়ে গুণ করব। তাহলে 0.027 ইন্টু 1000, তাহলে 27 গ্রাম পার লিটার, এইটা হবে। বুঝতে পেরেছো? তাহলে কিছুই না, পাল্টানোর কিছু দরকার নেই। এই 0.027 তুমি যেখানে লিখেছ, এখানে এটা 1000 একটা গুণ হবে, আর কিছুই না। এখানে একটা 1000 গুণ হবে 10 কিউব, তাহলে এখানে 1000 গুণ হলে এখানেও 1000 গুণ হবে 10 কিউব। তাহলে এটা কত হবে, এটা না হয়ে যাবে 369 গ্রাম পার মোল, এইটা হবে। আশা করছি ক্লিয়ার। এবার আমরা চলে যাব দেখো নেক্সট কোয়েশ্চেনে, এটা ইরেজ করে দিলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে জল ও কাচের পরম প্রতিসারাঙ্ক বলা আছে। বেশ, জলের কত, মিউ ডাব্লু 4/3 আর মিউ জি 3/2। তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক কত? কাঁচ সাপেক্ষে জল, যেটা সাপেক্ষে যেটা বলবে, যার সাপেক্ষে বলবে সেটা তুমি বাঁ দিকে রাখবে। তাহলে জি মিউ ডাব্লু, তাহলে মিউ ডাব্লু বাই মিউ জি। মিউ ডাব্লু হচ্ছে কে 3/4/3, আর মিউ জি 3/2, মানে এটা হয়ে যাবে 2/3। তাহলে 8/3 হবে উত্তর। ঠিক আছে, 8/3। যদি বায়ুতে আলোর বেগ এত হয়, তবে কাঁচে আলোর বেগ কত? এটা আবার একটা ডিফারেন্ট কোয়েশ্চেন। দেখো, যদি বায়ুতে আলোর বেগ বলে দিয়েছে, ভালো কথা, মিউ ইকুয়াল টু সি বাই ভি। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু সি বাই মিউ। সি তো 3 × 10⁸ বায়ুতে আলোর বেগ, আর মিউ যেটা, সেটা কত, যেহেতু এটা কাঁচ বলেছে, ঠিক আছে, মানে 3/2 নেবো। এইটা 3/2 মানে হচ্ছে কি 1.5, তাহলে 1.5 2 3, বা তুমি 3/2 লিখতে পারো, চাপের কিছু নেই। তাহলে 3, আর উপরে চলে যাবে 2, 3/2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে না 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে,
আশা করি ক্লিয়ার। ওকে, তারপরে বলছে সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে হ্যাঁ সাদা আলো পাঠানো হলে তার বিচ্ছুরণ ঘটে না কেন? কেন বিচ্ছুরণ ঘটে না? লিখে দেবে যে কোনো চ্যুতি হয় না, কোনো চ্যুতি হয় না, তাই বিচ্ছুরণ ঘটে না। বা সব থেকে ভালো হবে যদি এটা লিখতে পারো, আমি যেটা বলছি সেটা লিখে নাও, যে কাঁচ ফলকের দুই পৃষ্ঠ সমান্তরাল, প্রথম পৃষ্ঠে বিভিন্ন রঙের আলোর চ্যুতি হলেও দ্বিতীয় পৃষ্ঠে বিপরীত দিকে সমান চ্যুতি ঘটে, ফলে রশ্মিগুলো আবার একত্রিত হয়, তাই স্থায়ী বিচ্ছুরণ ঘটে না। তাহলে কি লিখবে? প্রথম পৃষ্ঠে বিভিন্ন রঙের আলোর চ্যুতি হলেও দ্বিতীয় পৃষ্ঠে বিপরীত দিকে সমান চ্যুতি ঘটে, ফলে আবার একত্রিত হয়ে যায়। তার মানে কি রকম? এখানে সাদা আলো এলো, হয়তো ভেঙে গেল, বোঝা গেল, হয়তো এখান থেকে ব্রেক করে গেল, হ্যাঁ, হয়তো একটা আলো দেখা যাচ্ছে যে এরকম করে যাচ্ছে, একটা এরকম করে যাচ্ছে, একটা এরকম করে যাচ্ছে, যদি সোজা যাবে একটা এরকম, আরো বড় করে আঁকতে হবে এটা দেখাতে গেলে। হ্যাঁ দেখো, একটা এরকম, একটা এরকম, একটা এরকম, কিন্তু যখন বেরোচ্ছে তখন আবার একই অ্যাঙ্গেলে বেরোচ্ছে, কিন্তু বিপরীত দিকে চ্যুতি ঘটছে, আবার সবাই মিলিত হয়ে সাদা আলো হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? পরের কোশ্চেন বলছে একটা হলুদ বর্ণের ফুলে লাল আলো ফেলা হলো, কি রঙের ফুল দেখা যাবে এবং কেন? হলুদ ফুলে লাল আলো যদি ফেলা হয় তাহলে সে কি দেখবে? দেখো, ফুলটাকে আমরা কালো দেখব। কেন? লিখবে হলুদ ফুল শুধু হলুদ বর্ণের আলোই প্রতিফলন করে, তাই লাল বর্ণের আলো ফেলা হলে সেটাকে শোষণ করে নেবে, তাই আমরা কালো দেখব। ব্যাস। তারপরে দেখো কি বলছে, তারপরের কোশ্চেন বলছে, আচ্ছা এটা ইরেজ করে দিলাম আমি। একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তু রাখা হলো, প্রতিবিম্বের গঠনের রেখাচিত্র দাও। অবতল দর্পণ কেমন দেখতে হয় বাবা? এইটা অবতল দর্পণ, ঠিক আছে, ওকে। এইটা বক্রতা কেন্দ্র, এই যে এইটা, তাহলে বক্রতা কেন্দ্রে বস্তু রেখেছি। মনে রাখবে, বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই হয়, ঠিক আছে। আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি ছবি আঁকার, নইলে এটা ভুল করবে পরীক্ষার হলে। যেখানে বস্তু থাকবে তার নিচে সেখানেই প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে আলো সোজা গেল, ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, এখানে টাচ করবে, ঠিক আছে। আমি আগে কেন ছবিটা এঁকে নিলাম, নইলে কমপ্লিট করতে পারবে না, বুঝতে পেরেছো? নইলে কমপ্লিট করতে পারবে না, ছবিটা মেলাতে পারবে না। আর একটা রে, আচ্ছা এটা তাহলে ফোকাস, তো সোজা আলো যেদিকে বেরিয়ে যায় সেটা তো ফোকাস, ঠিক আছে। প্রধান অক্ষ সমান্তরাল আলো যেদিকে বেরিয়ে যায় সেটাই ফোকাস। ব্যাস, এখানে মিলিয়ে দাও, এই দিকে এলো, এই দিকে বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এই রে দুটো যেখানে ছেদ করলো সেটাই কি, এখানে প্রতিবিম্ব তৈরি হবে। ব্যাস, এটা এঁকে দিলেই হবে, ঠিক আছে। তাহলে প্রতিবিম্বের আকৃতি হবে বস্তুর সঙ্গে সমান, এটা মাথায় রাখতে হবে, এটা না মনে থাকলে ছবি আঁকতে পারবে না। বেশ, তারপরে মানুষের চোখের অন্ধবিন্দু কাকে বলে? অন্ধবিন্দু কাকে বলে? দেখো, রেটিনার যে স্থানে অপটিক নার্ভ বের হয় সেখানে আলোক সংবেদনশীল কোষ নেই, তাহলে কি বলবো? রেটিনার যে স্থানে অপটিক নার্ভ বের হয় সেখানে আলোক সংবেদনশীল কোষ নেই, এই স্থানকে অন্ধবিন্দু বলে, ঠিক আছে। যেখানে অপটিক নার্ভগুলো বের হয়, যদি এইটা রেটিনা হয়, এটা যদি রেটিনা হয়, ঠিক এই জায়গাটা, এই জায়গাটা যদি রেটিনা হয়, এখানে তো অপটিক নার্ভগুলো এক জায়গায় এসে বেরোচ্ছে, এই জায়গাটায় আলো পড়লে আমরা কিছু দেখতে পাই না, এইটাই অন্ধবিন্দু। নেক্সট কোশ্চেন, মেন্ডেলিফের পর্যায় সারণীর 3টি ত্রুটি লেখো। দেখো, 1 নম্বর ত্রুটি হচ্ছে হাইড্রোজেনের নির্দিষ্ট স্থান নির্ধারণ করা যায়নি। হাইড্রোজেনের নির্দিষ্ট স্থান নির্ধারণ করা যায়নি, 1 নম্বর ত্রুটি হয়ে গেল। আইসোটোপের স্থান নির্ধারণ করা যায়নি, 2 নম্বর ত্রুটি হয়ে গেল। 3 নাম্বার, কিছু ক্ষেত্রে পারমাণবিক ভরের ক্রম ভঙ্গ হয়েছে, কিছু ক্ষেত্রে পারমাণবিক ভরের ক্রম মানেনি। তার মানে যে হয়তো আগে হওয়ার কথা ছিল, যার পারমাণবিক ভর কম তার আগে হওয়ার কথা ছিল, আর যার বেশি তার পরে হওয়ার কথা ছিল, কিছু কিছু ক্ষেত্রে সেটা মানেনি, যেমন কোবাল্ট আর নিকেল।
একটা এক্সাম্পল দিয়ে দেবে, ব্যাস এটা লিখে দিলেই ফুল মার্কস। মৌলের আয়োনাইজেশন শক্তির সংজ্ঞা দাও। গ্যাসীয় অবস্থায় একটি নিরপেক্ষ পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি প্রয়োজন হয়। কি বলবো? গ্যাসীয় অবস্থায় একটি নিরপেক্ষ পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করতে যে শক্তি প্রয়োজন হয় তাকেই আয়োনাইজেশন শক্তি বলে। তোমাকে বলে দিই, বাঁ দিক থেকে ডান দিকে আয়োনাইজেশন শক্তি বাড়ে, ওপর থেকে নিচে আয়োনাইজেশন শক্তি কমে। এইদিকে বাড়ে আর এইদিকে কমে, ঠিক আছে? এবার একটা প্রশ্ন দিয়েছে, এইগুলোকে তাদের আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। যদি লেখো কি আগে আসবে বলো তো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। আচ্ছা, বেরিলিয়াম থেকে শুরু হচ্ছে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তাই তো? তাহলে এইদিকে তো বাড়ছে, তাহলে প্রথমে কি হবে? বেরিলিয়াম, তার থেকে একটু বেশি বোরন, একটু বেশি কার্বন, একটু বেশি, আচ্ছা এখানে না একটা কেস হবে, এক জায়গায় ব্যতিক্রম হবে, সেটা হচ্ছে এই জায়গাটাই। এখানে আগে ও আসবে, তারপরে এন আসবে। কেন বলো তো? কারণ এই নাইট্রোজেন না, নাইট্রোজেনের একটা অরবাইটাল অর্ধভর্তি থাকে। এটা যখন তোমরা আরো ক্লাস 11-এ ইন ডিটেলস কেমিস্ট্রি পড়বে তখন এটা জানবে যে নাইট্রোজেনের একটা অরবাইটাল কি হয়, অর্ধভর্তি থাকে, মানে পি অরবাইটাল। এবার অর্ধভর্তির জন্য কি হয়, সেটা বেশি স্থিতিশীল হয়। আর যদি স্থিতিশীল হয়ে যায়, ঠিক আছে, তাহলে তার আয়োনাইজেশন শক্তি কি হবে? আয়োনাইজেশন শক্তি বেশি হবে। যে বেশি স্থিতিশীল তার আয়োনাইজেশন শক্তি তত বেশি। বুঝতে পেরেছো? তার ইলেকট্রন বের করে আনতে গেলে বেশি কষ্ট হবে, বেশি শক্তি লাগবে। তাহলে এই জায়গাটায় ব্যতিক্রমটা একটু মনে রেখো। এই যে সমস্ত কোশ্চেন গুলো তোমরা কোশ্চেন ব্যাংকে দেখছো না, এইগুলোই তোমরা পরীক্ষার হলে পাবে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।